নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুপ্রিয়া। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। অবশেষে 500 টাকার বন্ডে নওশাদ সহ 95 জন জামিনে মুক্ত। নওশাদ সিদ্দিকীর গ্রেফতারে উত্তাল ভাঙড়, দিলীপ ঘোষের কটাক্ষ। আমন্ত্রণ পত্র নেই হাতে, মোদির অনুষ্ঠান নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের 3 জনের মৃত্যু। নার্সিংহোমে সদ্যজাত শিশু বদলের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে পরিবার। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে ছাত্রীর রহস্য মৃত্যু, 3 যুবককে ঘিরে উত্তেজনা। ফের 12 ঘন্টার জন্য বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। তারাপীঠে কৌশিকী অমাবস্যা ঘিরে কড়া নিরাপত্তা। অবশেষে জামিন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ধর্মতলায় বিক্ষোভ ঘিরে বুধবার গ্রেফতার হওয়া আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে বৃহস্পতিবার ব্যক্তিগত 500 টাকার বন্ডে জামিন দিল ব্যাংশাল আদালত। ধর্মতলায় বিক্ষোভ ঘিরে ব্যাপক অশান্তির জেরে বুধবার গ্রেফতার করা হয়েছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে। তাদের বিরুদ্ধে বউবাজার ও হেয়ার স্ট্রিট থানায় পৃথকভাবে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করে জেল হেফাজতের আবেদন জানান। তবে দুপক্ষের সওয়াল জবাব শেষে ব্যাংশাল আদালত ব্যক্তিগত 500 টাকার বন্ডে আজ বিকেলে সকলকে জামিন দেয়। তৃণমূলের পুলিশ দিয়ে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন আটকাতে পারবে না। এক এসটিএসসি সার্টিফিকেট বাতিল করতে হবে। এসআইআর নিয়ে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে। পরিযায়ী শ্রমিকদের উপরে এদিকে ওবিসি নিয়ে নাটক মানব না। জেল দিয়ে আটকে রাখতে পারবে না আমাদের আন্দোলনকে। নওশাদ সিদ্দিকীর গ্রেফতার ঘিরে উত্তাল ভাঙড়, রাস্তায় নেমে বিক্ষোভ আইএসএফ কর্মী সমর্থকের। সেখানে মহিলাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। পুলিশের বাড়তি নজরদারির মাঝেই দিলীপ ঘোষের কটাক্ষ, পশ্চিমবঙ্গে একজন বিধায়কেরও নেই স্বাধীনতা। কলকাতায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। বৃহস্পতিবার সকাল থেকে ভাঙড় 2 নম্বর ব্লকের পাকাপুল, সাতুলিয়া, শানপুকুর সহ একাধিক এলাকায় আইএসএফ কর্মী সমর্থক ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেন। উল্লেখযোগ্যভাবে মহিলাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। এই ঘটনায় বিজেপি নেতা দিলীপ ঘোষ মন্তব্য করেন, ওনারা চাইছেন না সংখ্যালঘু ভোট ভাগ হোক। একজন বিধায়কের কোনো স্বাধীনতা নেই, প্রতিবাদ করলে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বুঝে দেখুন পশ্চিমবঙ্গের পরিস্থিতি। ওনারা চাইছেন না যে সংখ্যালঘু ভোট ভাগ হোক বা বিরোধীরা বেশি লাফালাফি করুক ইলেকশনের আগে, তো যে কোনোভাবে বন্ধ করার চেষ্টা হবে। যারা বলে বেড়াচ্ছে ভারতবর্ষে নাকি আর মিডিয়ার স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই, তো এখানে একজন এমএলএরও গণতান্ত্রিক অধিকার নেই, তাকে জেলে থাকতে হবে প্রতিবাদ করলে। বোঝা যাচ্ছে কোন দিকে যাচ্ছে পশ্চিমবাংলার পরিস্থিতি। মোদির অনুষ্ঠানে আমন্ত্রণই পাননি দিলীপ ঘোষ, তাই যাবেন কিনা তা এখনো স্থির করেননি বিজেপি নেতা। এদিন সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পষ্ট জানালেন তিনি, কোথায় যাবেন সেটা একেবারেই পার্টির সিদ্ধান্ত। বৃহস্পতিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে তার অনুপস্থিতির প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, এ বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি। দিলীপ ঘোষ বলেন, কাল যাবেন কিনা ঠিক করেননি, আমন্ত্রণও পাননি। তিনি নাও যেতে পারেন কিংবা অন্য কাজে চলে যেতে পারেন। তিনি কোথায় যান সেটা নাকি পার্টি ঠিক করে। দেখা যাক, এখনো ঠিক করেনি কোথায় যাবো। রহস্যময় হাসি বলে দিচ্ছে যে আপনি যাবেন না। যেতেও পারি, নাও যেতে পারি, অন্য কাজেও যেতে পারি। হ্যাঁ বলুন। আমি কোথায় যাব সেটা তো পার্টি ঠিক করে, আমি ঠিক করি না। কিন্তু পার্টির যেটা কর্মসূচি পার্টি নির্ধারণ করে সেটা আমার হাতে নেই। পার্টির বাইরের কর্মসূচি আমি ঠিক করি। সেখানে তো সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ দরকার, এখন আমাকে আমন্ত্রণ করেন, ওটা যাচ্ছি না, বাকি দেখছি। না, আমরা পার্টির সাধারণ কর্মী। এখন যাকে পার্টি যে কাজ দিচ্ছে, যে কাজে লাগাচ্ছে, সে কাজ করছে। তো রিজার্ভ ফোর্সের মধ্যে থাকি আমরা, যখন অর্ডার হয় আমরা লেগে পড়ি। পূর্ব বর্ধমানের কালনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের 3 জন। মোটর বাইকে করে 2 মেয়েকে হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হলো এক বাবা ও তার 2 কন্যার। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
পূর্ব বর্ধমানের কালনা থানার ধাত্রীগ্রাম বড় স্বরাজপুরের কাছে বৃহস্পতিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের 3 জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটর বাইক করে 2 মেয়েকে নিয়ে কালনা মহকুমা হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন ফরাজ মল্লিক। পথে নবদ্বীপ কৃষ্ণনগরগামী একটি বাসের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফরাজ মল্লিক এবং তার মেয়ে নূরজাহান খাতুনের। গুরুতর আহত অবস্থায় অপর মেয়ে ফারহানা খাতুনকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তারও। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আজকে সকালে যে ঘটনাটা ঘটেছে ধাত্রীগ্রাম আর সরাজপুরে, মানে খুবই দুঃখজনক ঘটনা। একটা ফ্যামিলি তার পরিবারকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন ওনারা। তো আমাদের কালনা কৃষ্ণনগর যে বাস আছে সেই বাসের সাথে অ্যাক্সিডেন্টও হয়। ওনারা বাইকে ছিলেন। তো উনি তার 2 মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, একদম ছোট মেয়ে একটা বড় মেয়ে। তো বড় মেয়ে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তিনি এখানেই তার মৃত্যু হয় এবং ছোট মেয়েকে আমরা ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়ির সহযোগিতা এবং স্থানীয় বাসিন্দা সকলে মিলে আমরা তাকে হাসপাতালে পাঠাই এবং তিনি এখন চিকিৎসাধীন। কোচবিহারের বেসরকারি নার্সিংহোমের শিশু বদলের অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ, সন্তান প্রসবের পর পুত্র সন্তানকে দেখতে না দিয়ে শেষ পর্যন্ত একটি মৃত শিশুর দেহ তুলে দেয় নার্সিংহোম। তাদের সন্দেহ, কাউকে না জানিয়ে নবজাতককে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। কি বলছে পরিবার, শুনবো। কোচবিহার শহরের একটি বেসরকারি নার্সিং হোমে সদ্যজাত শিশু বদলের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, 16ই আগস্ট সিজারের মাধ্যমে মনিকা বর্মন একটি পুত্র সন্তানের জন্ম দিলেও 18ই আগস্ট থেকে নবজাতককে আর দেখানো হয়নি। পরে 20শে আগস্ট পরিবারকে একটি মৃত শিশু দেখানো হয়, যা তাদের সন্তানের নয় বলে দাবি পরিবারের অভিযোগ, কাউকে না জানিয়ে শিশুকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে এবং বাচ্চা বদল করা হয়েছে বলে তাদের আশঙ্কা। বৃহস্পতিবার তারা ডিএনএ পরীক্ষার দাবি জানিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ও এক চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অন্যদিকে চিকিৎসক কমলেশ সরকার জানান, শিশুটি প্রথমে সুস্থ থাকলেও পরে শারীরিক সমস্যা দেখা দেয় এবং তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর কি হয়েছে তা হাসপাতাল কর্তৃপক্ষই বলতে পারবে। প্রশাসনিক সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে নার্সিংহোমে ভিজিট ও তদন্ত শুরু হবে। আমি সকালবেলা 5টার দিকে আমি দুধ খাওয়াইছি আমার নাতিকে। দুধ খাওয়ানোর পর তারপর 6:30টার দিকে আবার খাওয়াইছি, 7টার দিকেও খাওয়াইছি। তখনও আমার নাতি ভালো ছিল। তারপরে 8টা 8:30 বাজলো, তারপরে ডক্টরবাবু আসলো। ডক্টরবাবু এসে দেখলো, দেখার পরেও কইলো যে আমার বাচ্চা সুস্থ আছে। সুস্থ হওয়ার পরে আমি আমার বিয়েকে কইতেছি যে চলো সে বাড়ি যাবে না। তো বিয়ে কইতেছে যে না, বাড়ি যাব, সে বাড়ি থেকে লোক আসুক তারপরে আমরা যাব। তারপর আমি গেটের এখান থেকে রুমে গেছি। রুমে গিয়ে দেখি আমার বাচ্চা নাই। আমি এই যে এসে মেট্রো এসেটা ওইটা আর কি নাসুমটা আমরা গোটা এসেটা দেখছি। দেখার পরেও 3বার রাউন্ড দিছি, পাই নাই। তারপরে দেখি কাউন্টার ওইখানে মাসি দাঁড়ায় আছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে মাসি আমার বাচ্চা কই? কয় তোমার বাচ্চা ওটিতে আছে। আমি কই যে বাচ্চা কেন আমার ওটিতে? কয় তোমার বাচ্চা অসুস্থ হয়েছে। ঠিক আছে, আমি মানলাম অসুস্থ হয়েছে। হ্যাঁ, না জানি ওটিতে নিয়ে গেছে। আমাকে কেউ আমার যে মেয়ে আছে ঘরে যে শুয়েছিল ওকেও বলে নাই। মা যে একজন গত শনিবার 16 তারিখ আমার আন্ডের দুপুরে পেশেন্টটি নাম যেন মনিকা বর্মন ও ভর্তি হয়েছিল। তখন নড়াচড়া কম নিয়ে ভর্তি হয়েছিল। তারপর আমি তাকে বিকেলে সিজার করি। করার পর বাচ্চা মোটামুটি সুস্থই ছিল। কিন্তু 3rd ডেতে সোমবার দিন 18 তারিখ সকালবেলা হঠাৎ করে বাচ্চাটি খারাপ হয়ে যায়। তখন এখান থেকে বাচ্চাটিকে তখন বাচ্চা ডাক্তার এসেছিল। বাচ্চাটিকে তখন হসপিটালে নিয়ে যাওয়া, হায়ার সেন্টারে নিয়ে যাওয়া, এই অবধি আমি জানি। তারপরে হসপিটালে ব্যাপারটা চিকিৎসা তো হসপিটালে হয়েছে। আজকে যা শুনলাম সেটা যে বাচ্চাটি আজকে মারা গিয়েছে, এটুকুই আমার জানার মধ্যে আছে। জলপাইগুড়িতে রহস্য মৃত্যুতে চাঞ্চল্য। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আত্মঘাতী হলেন এক পলিটেকনিক ছাত্রী। তার দেহ নামাতে গিয়ে বিপাকে 3 যুবক। তাদেরকে ঘিরে উত্তেজনা এলাকায়। পুলিশ অবশ্য জানিয়েছে, ছাত্রীকে বাঁচাতেই নাকি ছুটে গিয়েছিলেন ওই 3 জন। জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের রংধামালি এলাকায় এক ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। বুধবার সন্ধ্যায় নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কেয়া রায় নামে পলিটেকনিক কলেজের 2য় সেমিস্টারের ছাত্রী। মৃত্যুর আগে তিনি হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস দেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তারপর ওই স্ট্যাটাস দেখে বাঁচানোর জন্য এক সহপাঠী ও তার 2 বন্ধু বাড়িতে গিয়ে দেহ নামানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে মারধর করেন। অভিযোগ ওঠে, তারা নাকি প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন।
পরে পুলিশ গিয়ে 3 যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালেও তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে 3 যুবকই কেয়াকে বাঁচাতে গিয়েছিলেন। ঘটনার তদন্ত চলছে। পাহাড় থেকে পাথর পড়ার আশঙ্কায় ফের বন্ধ করে দেয়া হলো 10 নম্বর জাতীয় সড়ক। আগামী 12 ঘন্টা ওই সড়কের ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। নিরাপত্তার কারণে যান চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছে নিত্যযাত্রী ও পর্যটন ব্যবসায়ীরা। পাহাড় থেকে পাথর পড়ে দুর্ঘটনার আশঙ্কায় ফের বন্ধ করা হলো 10 নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার NHIDCL এর বিজ্ঞপ্তি অনুযায়ী নিরাপত্তার স্বার্থে আগামী 12 ঘন্টা ওই সড়কের ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। প্রশাসনের তরফে গাড়ি ঘুরপথে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি সড়কটি খুলে দেওয়া হলেও ফের বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছে নিত্যযাত্রী ও পর্যটকরা। পর্যটন ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্ট মহলেও বাড়ছে উদ্বেগ। কৌশিকী অমাবস্যা তারাপীঠে ভক্তদের ঢল। নিরাপত্তায় 1,500 পুলিশ কর্মী। নিরাপত্তার জন্য বসানো হয়েছে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি। পাশাপাশি পুজো আরতি সম্প্রচারের জন্য ব্যবস্থা করা হয়েছে জায়ান্ট স্ক্রিনে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে শুক্রবার তারাপীঠে ভিড় সামলাতে মোতায়েন থাকছে 1,500 পুলিশ কর্মী। ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে মন্দির চত্বরে। নিরাপত্তার জন্য বসানো হয়েছে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি। পাশাপাশি পুজো আরতি দেখতে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। কথিত আছে এই তিথিতেই সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। পুরাণ মতে কৌশিকী রূপেই দেবী তার শুম্ভ নিশুম্ভ অসুরদের দমন করেছিলেন। পুরা তারাপীঠ জুড়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ করে মন্দির কেন্দ্রে। কারণ যে যেখানেই থাকো না কেন মন্দিরে একবার আসবে, তাই মন্দিরে তো লক্ষাধিক মানুষের সমাগম হবে। আর আমাদের প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। যেমন আমাদের বেসরকারি নিরাপত্তা রক্ষী প্রায় 200-র উপরে আছে। তারপর সিসি ক্যামেরা যেগুলো আছে সেগুলো তো থাকছে, মেটাল গেট, মেটাল ডিটেক্টর থাকছে, মানুষের জন্য জলের ব্যবস্থা থাকছে। আমরা একটা হেলথ ক্যাম্প করেছি, মানুষ অসুস্থ হলে তার দ্রুত চিকিৎসা ব্যবস্থা করেছি। আর সর্বোপরি মায়ের দর্শন যাতে ভালো করে হয়, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যবস্থাগুলো দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।